চব্বিশের 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পরে যখন ইউনূস সরকার এলো, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনার জন্য তাদের কমিটিগুলো ঘোষণা করছিল, হল কমিটি ঘোষণা করছিল। তখন গুপ্ত বাহিনীর নেতারা সেখানে তীব্র বিরোধিতা করছিল। কেন? যে জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির অঙ্গ সংগঠন, সুতরাং এখানে জাতীয় রাজনীতির সাথে যুক্ত থাকা ছাত্র সংগঠন এখানে রাজনীতি করতে পারবে না, তারা কোনো কমিটি দিতে পারবে না। এখানে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্রদের যে সমস্যা সেটা নিয়ে তারা সংগঠন করবে এবং তাদেরকেই এখানে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে। যে বিশ্ববিদ্যালয়টি গঠিতই হয়েছিল রাজনৈতিক বৈষম্য অবহেলার শিকারের মধ্যে দিয়ে, কারণ তখন সেই ব্রিটিশ আমলে কলকাতাই হয়ে গেছিল সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু। যেহেতু সেটি ছিল রাজধানী, সুতরাং সেখানে সমস্ত কিছু হয়ে গেছিল। একের পর এক কলেজ বিশ্ববিদ্যালয় গঠিত হচ্ছিল। আমাদের এখানে একটি কলেজ পর্যন্ত ঠিকমতো হচ্ছিল না, বিশ্ববিদ্যালয় তো পরের বিষয়। এটা এই অঞ্চলের মানুষরা উপলব্ধি করতে পেরে তারা ব্রিটিশ সরকারের সাথে দেন দরবার করতে 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 একসময় তাদেরকে বোঝাতে সক্ষম হয় যে এখানে একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন আছে। তারপরও এই কোথা থেকে এটার ভূমি পাওয়া যাবে, কোথায় এটি প্রতিষ্ঠিত হবে, তখন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ তাদের নিজস্ব সম্পত্তি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। যে বিশ্ববিদ্যালয় গঠিত হলো রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে, যে সেই বিশ্ববিদ্যালয় নাকি জাতীয় রাজনীতিতে যুক্ত থাকা ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। যাক, এটি নিয়ে অনেক ধৈর্য ধরে বিএনপি এই ফাঁদে আর পা দেয়নি। তারা একের পর এক টোপ দিচ্ছিল বিএনপি যেন এই গুপ্ত বাহিনীর বিরুদ্ধে, এই মিথ্যা বাহিনীর বিরুদ্ধে, অসৎ বাহিনীর বিরুদ্ধে একটি আন্দোলন গড়ে তোলে। তাহলে তারা তাদেরকে বিএনপিকে ওইখানেই ব্যস্ত রাখতে পারবে এবং ওই ব্যস্ততার মধ্যে দিয়ে জাতীয় নির্বাচনকে পেছানো যাবে যত দূর পেছানো যায়। কারণ ক্ষমতায় তো তারাই আছে, তারা ভিসি নিয়োগ করেছে, তারা প্রক্টর নিয়োগ করেছে, হলগুলোর প্রভোস্ট তারা নিয়োগ করেছে, হলের দায়িত্বগুলো এই গুপ্ত বাহিনীর হাতে তুলে দিয়েছে। যেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে একটি সরকারের পতন হলো, সেখানে বৈষম্য তৈরি করে বিএনপিকেই বৈষম্যের শিকার করে তাদেরকে প্রায় ক্যাম্পাসের বাহিরেই রাখতে শুরু করলো। এর মধ্যে তারা ডাকসু নির্বাচন ঘোষণা করলো। বিএনপি প্রথমে এটার বিরোধিতা করেছিল যে না, আগে জাতীয় নির্বাচন হোক, তারপর ডাকসু নির্বাচন। তারপরও ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এটাকে মেনে নিয়েছে এবং সেখানে এক অভিনব নির্বাচনের মাধ্যমে, নীলক্ষেতের নীল নকশার মাধ্যমে, নীলক্ষেতের ব্যালটের মাধ্যমে এক গুপ্ত বাহিনীর প্রধান সেখানে ভিপি হয়ে গেলেন, যাকে দেখা গেছে এর আগে 5 আগস্টের আগে ছাত্রলীগের মিছিলে বঙ্গবন্ধু জয় বাংলা, জয় জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে, শেখ হাসিনা জিন্দাবাদ স্লোগান দিতে সেই গুপ্ত বাহিনীর প্রধান হয়ে গেলেন ছাত্র শিবিরের নেতা এবং তিনি ভিপি পদে নীল নকশার নির্বাচনে নীলক্ষেতের ব্যালট দিয়ে উনি ভিপি হয়ে গেলেন। বিএনপি এখানেও ফাঁদে পা দেয়নি। বিএনপিকে চেয়েছিল উত্তেজিত করে মাঠে একটি আন্দোলনের মধ্যে ঠেলে দেওয়ার জন্য। অত্যন্ত বিচক্ষণতার সাথে তারা, ধৈর্যের সাথে তারা এই টোপ থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে। তাদের ছাত্র সংগঠনকেও তারা বোঝাতে সক্ষম হয়েছে যে এটি একটি ফাঁদ, এই নির্বাচন তো নির্বাচন নয়, এটি একটি ফাঁদ। এই ফাঁদে আমাদেরকে আটকে রেখে জাতীয় নির্বাচনকেই তারা ভণ্ডুল করে দিতে চায়। কারণ এখানে যখন ব্যস্ত হবে তখন এখানে তারাই একটা হাঙ্গামা তৈরি করে বলবে যে এখন তো নির্বাচনের পরিবেশ নেই, জাতীয় নির্বাচন এখন আর করা যাচ্ছে না। এভাবে জাতীয় নির্বাচনটাকে তারা পিছনে ফেলে দিতে চাচ্ছে। বিএনপি ফাঁদে পা না দিয়ে তারা জাতীয় নির্বাচনটাকেই টার্গেট করেছে এবং জাতীয় নির্বাচন হতেই হবে, এই জায়গাতেই তারা স্থির থেকেছে। শেষ পর্যন্ত জাতীয় নির্বাচন দিতে বাধ্য হয়েছে। সেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে এই যে গুপ্ত বাহিনীর প্রধান, বট বাহিনীর হোতা, মিথ্যার কারিগর, এরা তখন তাদের কেন্দ্রীয় সংগঠন জামাতের প্রচার প্রচারণায় ঢাকা এবং পুরো বাংলাদেশ চষে বেরিয়েছে হেলিকপ্টারে করে। যেই কারণে ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করতে দিল না, কারণ তারা বিএনপির অঙ্গ সংগঠন। সেই তারাই জামাতের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছে। তখন আর পাপ হচ্ছে না, তখন আর অপরাধ হচ্ছে না। এই হচ্ছে মিথ্যাচারের বেসাতি, এই হচ্ছে মিথ্যাবাদীদের বেসাতি, এই হচ্ছে গুপ্ত বাহিনীর বেসাতি। আর সেই
গুপ্ত বাহিনীর প্রধানকে নাকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এখন মেয়র হিসেবে নাকি মনোনয়ন দেওয়া হয়েছে জামাতের পক্ষ থেকে। কি মিথ্যাচার তাদের ভিতরে! এখন আর এটা জাতীয় রাজনীতির প্রভাব বিশ্ববিদ্যালয়ে পড়ছে না। এবং এইখানে একটু মজার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এখানে একটু নাটকীয়তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে তাদের শিশু সংগঠন, তাদের ঐক্যের সংগঠন এনসিপির এক মহান নেতা, যিনি হাঁসের মাংস ছাড়া কিছুই খেতে পারেন না, সারা রাত জেগে দেশের সেবা করার কারণে উনি রাতের খাবার খেতে ভুলে যান, তারপরে ভোর রাত্রে নীলা মার্কেটে যেয়ে হাঁসের মাংস দিয়ে একটু তৃপ্তি সহকারে খান, না হলে ওয়েস্টিনের মতো একটি গরিব হোটেলে যেয়ে উনি ডিনার করতেন। সেই গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা, যার একজন সহকারী কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে মাত্র কয়েক মাসে, এবং এই জন্য তার সহকারীকে অপসারণ করা হয়েছে, তার বিদেশ যাত্রা স্থগিত করেছে সেই ইউনূস সরকারের সময়, তাদের পীর সরকারের সময় তার বিদেশ যাত্রা বন্ধ করা হয়েছে। সেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া খায়েশ জেগেছে ঢাকা দক্ষিণে উনি মেয়র নির্বাচন করবেন, কারণ ওনাকে সংসদ নির্বাচন করতে দেয়া হয়নি। জামাত নাকি তখন তাকে কথা দিয়েছিল যে ঠিক আছে তুমি মেয়র নির্বাচন করবে, আপাতত তুমি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করো। এখন জামাত নাকি সেই কথা রাখছে না। শেখ মুজিবের সেই ভাষণের মতো তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। জামাত এনসিপির কথা রাখলো না, জামাত সজীব ভুইয়ার কথা রাখলো না, জামাত রাখলো গুপ্ত বাহিনীর সাদিক কায়েমের কথা। এই হচ্ছে এদের মিথ্যাচার, এরা কারোর সাথেই কথা রাখে না। বিএনপি এদেরকে নির্বাচনে এনে বারবার এদেরকে সংসদে আসনে বসিয়েছে, এদেরকে মন্ত্রী বানিয়ে এদেরকে ফ্ল্যাগ দিয়েছে। সেই বিএনপি যখন ১/১১ সেই সংকটের মধ্যে পড়ে গেল, বিএনপির থেকে তারা মুখ ফিরিয়ে নিয়ে গেছে, খালেদা জিয়ার পক্ষে তারা একটি বিবৃতি পর্যন্ত দেয়নি। এই হচ্ছে জামাত। এদের রক্তে মাংসে হচ্ছে মিথ্যাচার, রক্তে মাংসে হচ্ছে বেইমানি, এবং এই জামাতেরই গুপ্ত বাহিনী হচ্ছে শিবির। এরা যেখানে নিজেদের কথা বলার সুযোগ থাকবে না সেখানে গুপ্ত হয়ে হাতে পায়ে ধরে পড়ে থাকবে, যখন কথা বলার সুযোগ হবে তখন মাথা চাড়া দিয়ে তারা একের পর এক মিথ্যাচার করবে। এখন দেখার বিষয় হচ্ছে এনসিপি এটা কিভাবে গ্রহণ করে। জানি এনসিপির সেই কোমরের জোর নেই, তাদের কোনো সাংগঠনিক ভিত্তি নেই, এমনকি তাদের সততা পর্যন্ত নেই, কারণ তারা একের পর এক যে কাহিনী ঘটিয়েছে ইউনূস সরকারের সময়, একের পর এক যে অপরাধ করেছে ইউনূস সরকারের সময়, একের পর এই দেশে যে মব সন্ত্রাস তৈরি করেছে, এই অপরাধে তারা অপরাধী, তার জন্য তাদের নৈতিক কোনো ভিত্তি নেই। শুধু মাইকের সামনে হাউমাউ চিৎকার করলে হয় না, নৈতিক ভিত্তি থাকলে সেই কথা বলার যে বলিষ্ঠতা, আর হাউমা চিৎকার হচ্ছে আরেকটি বিষয়। হাউমাউ করে আসলে নৈতিক ভিত্তি তৈরি করা যায় না। নীতি না থাকলে তো সেই ভিত্তি তৈরি হবে কিভাবে? তারা তো প্রচুর পরিমাণে অসৎ হয়ে গেছে। দেখা যাক এখন কে এই নির্বাচন করে এবং কাকে তারা মনোনয়ন দেয়।